তোমাকে তো জ্ঞান হারিয়ে আমাদের বাসরের 12টা বাজিয়েছ মেরিজান। তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আটকা পড়েছো জান পাখি এই বারিশ খানের খাঁচায়। এর থেকে তোমার মুক্তি নেই। আগামীকাল সকাল থেকে তোমার নতুন জীবন শুরু। কংগ্রাচুলেশনস মিসেস রূপসা বারিশ খান, অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ। যেই নেশায় আমাকে মেরেছ তা দিয়ে দ্বিগুণ হয়ে তোমাকে মেটাতে হবে মেরিজান। এবার মিস্টার অ্যারোগেন্ট ম্যান ইজ কাম ব্যাক। বারিশকে এত কাছ থেকে দেখে ভয়ে রীতিমতো হাঁপানি শুরু হয়ে গেছে রূপসার। মির্গি রুগীর মতো ছটফট করতে লাগলো তো সে। তা দেখে বারিশ বাঁকা এসে রূপসাকে আরেকটু জড়িয়ে গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নিল। এতে করে যেন রূপসার ছটফটানি দ্বিগুণ বেড়ে গেল। বারিশ রূপসার দিকে দৃষ্টি স্থির রেখে আলতোভাবে গালে ঠোঁট ছুঁয়ে দিল। এতে যেন ছটফটানি বন্ধ হয়ে চোখ দুটো মিনিটের মধ্যেই রসগোল্লার আকার ধারণ করেছে রূপে। বারিশ বাঁকা হেসে বলতে লাগলো, এইভাবে তাকিও না মেরিজান, হার্ট অ্যাটাক হয়ে যাবে তো। পুনরায় গালে চুমু খেয়ে। রূপসা ভীতু চোখে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলে ফুস করে নিঃশ্বাস ছেড়ে কিছু বলতে নিলেই বারিশ ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, মেরিজান, আজকে আমি বলবো আর তুমি শুনবে। বারিশের কথা শুনে শীতল হাওয়া বয়ে গেল রূপের সারা শরীর জুড়ে। বারবার মৃদু মৃদু কেঁপে উঠছে সে। বাড়ির এমন আচরণে বেশ ভরকে গেছে সে। অবশ্যই এটা তার কাছে নতুন নয়। বারিশ যে তার প্রতি যথেষ্ট নির্লজ্জ সেটা বেশ ভালো করেই জানে রূপ। এত সামনে থেকে বারিশকে দেখে অদ্ভুত সব অনুভূতি কাজ করছে রূপের মনে। কিন্তু এত সবের মাঝে মনে মনে একটা কথাই কড়া নাড়ছে তার মনে। তাহলেও মাশাআল্লাহ, মিস্টার অ্যারোগ্যান্ট ম্যান তো ছবি থেকে বাস্তবে হাজার হাজার গুণ সুন্দর। একদম ব্রিটিশদের মতো দেখতে। কি সুন্দর ঘোলাটে চোখ। হাই, আরো একবার ক্রাশ। বারিশের কথায় রূপের ধ্যান ভাঙলো। বারিশকে নিজের ঠোঁটে স্লাইড করতে দেখে মিনিটের মাঝে চোখ মুখ খিচ্ছে এলো তার। অনুভূতিগুলো যেন হাতুড়ে পিটিয়ে বের হয়ে আসছে। খুব বেশি অপেক্ষা করিয়েছো মেরিজান, তার জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। আই নো আমি কেমন শাস্তি দিতে পারি, কিংবা আমার প্রতি তোমার বেশ ভালোই ধারণা আছে, তাই তো মেরিজান। বারিশের কথা শুনে ছোট্টবেলায় ঠুসঠুস কামড় দেওয়ার কথা মনে পড়ে যায় রূপসার। বারিশের রাগ, তার প্রতি আসক্তি বেশ ভালো করেই জানে রূপ। এখন যে তাকে এসব প্রতিনিয়ত সহ্য করতে হবে বেশ ভালো করেই বুঝতে পারছে সে। তাই কোনো কিছু না ভেবেই ব্যাককেলের মতো ফটাফট মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তার অবস্থা দেখে বাড়ির শয়তানি হাসি দিয়ে গালে আলতো কামড় দিয়ে বলল, গুড মেরিজান। বারিশের এমন আচরণে রীতিমতো হাঁপিয়ে গেছে রূপ। সারা জীবন এসব সহ্য করতে হবে ভেবেই বুক ফেটে কান্না আসছে। ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। এই জন্যই তো এত ভয় পাচ্ছিল সে। দীর্ঘদিনের সব ভয়গুলো এখন তাকে চিরে চিরে নিঃস্ব করবে ভাবতেই ঠোঁটগুলো অটোমেটিক উল্টে গেল। তা দেখে বারিশ বাঁকা হেসে কাঁধ বাঁকা করে বলে, পালানোর ধান্দা এর একদম করবে না, আর আমার রুলসের বাইরে যাবে না। তাহলে তোমার সাথে যা যা হবে তা তোমার ধারণার বাইরে, ঠিক আছে? পুনরায় গাল ফুলিয়ে মাথা নি করে মাথা দুলালো। কাবার্ডে তোমার ড্রেস আছে, 10 মিনিটের মাঝে ফ্রেশ হয়ে তোমাকে আমার সামনে চাই। রূপসার কপালে চুমু খেলো। রূপসা কোনো মতেই নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে নিবে। তার আগে বারিশ রূপের হাত শক্ত করে ধরে কোমরটা জড়িয়ে ধরে। এতে করে রূপসার চোখগুলো আকারে দ্বিগুণ বড় হয়ে গেছে। বারিশ কোমর শক্ত করে পেঁচি সামনে ঝুঁকে আসা চুলগুলো পেছনে গুজে ধীর গলায় বলতে লাগলো, একদম পাড়াই পাড়াই করবে না মেরিজান, তাহলে কিন্তু ডাবল পানিশমেন্ট হবে। বারিশের মুখে পানিশমেন্টের কথা শুনে রূপসার মুখটা ছোট্ট হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এই সুন্দর মানুষগুলো এত বদরাগী কেন জানি হয় আল্লাহ জানেন। সব সময় নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে। পানিশমেন্ট মানে কি তা সে ভালোভাবেই জানে। আস্ত রাক্ষস একটা। সুন্দর সত্যি বলতেই খুব ভয়ঙ্কর হয়। ফোলবালিশ একটা। আজকে রাতের ফ্লাইটে আমরা আমেরিকা ব্যাক করছি। তুমি এখন থেকে সারা জীবনের জন্য আমার কাছে বন্দী হয়ে গিয়েছো মেরিজান। তুমি শুধু আমারই। কানের কাছে ফিসফিস করে বলল। বারিশের কথা শুনে শুকনো ঢোক গিলল রূপ। তা দেখে বারিশ বাঁকা হেসে বলে, ঠিক আছে মেরিজান। রূপসা গাল ফুলিয়ে মাথা নাড়ালো। কথা বলছো না কেন? রূপ ভীতু গলায় বলল,
জি ঠিক আছে, আমি ফ্রেশ হব। রূপের মুখের দিকে তাকিয়ে তৃপ্তি হাসি হেসে কপালে চুমু খেয়ে বলল। গো। রূপসা আর কোনো দিকে না তাকিয়ে কাবার্ড থেকে কাপড় নিয়ে এক ছুটে ফ্রেশ হতে চলে গেল। সেদিকে তাকিয়ে মৃদু হেসে এক দৃষ্টিতে তাকিয়ে উপুত হয়ে শুয়ে পড়ল বারিশ। আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, ভালোবাসি জান পাখি, খুব বেশি ভালোবাসি আমার পিচ্ছি দুষ্ট পরীকে। আয়েশা চোখ দুটো বুজে নিল। গতকাল খুব ভালোই ঘুম হয়েছে তার। দীর্ঘদিন পর তার পাখিকে পেয়ে তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল সে। চোখ বুজে আবারও বিড়বিড় করে বলতে লাগলো। তুমি শুধু আমার মেঘবতী। ফ্রেশ হতে এসে মুখটা অটোমেটিক হা হয়ে গেছে রূপের। এত বড় আর এত সুন্দর ওয়াশরুমে সে অনায়াসেই থেকে ফেলতে পারবে এখানে। আজকে আর বের হবে না, আর ওই কোলবালিশের সামনেও তো পড়বে না। মনে মনে কথাগুলো ভেবে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এতক্ষণে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে সে। এতক্ষণ মনে হচ্ছিল প্রাণটা দেহ থেকে লাফিয়ে বের হয়ে যাচ্ছে। আর কিছু সেকেন্ড থাকলে নির্ঘাত আবার সেন্সলেস হয়ে পড়তো। কি করে আবার যাবে ওই অ্যারোগ্যান্ট ম্যানের সামনে, ভাবতেই নার্ভাস হয়ে পড়ছে। বারিশের সামনে থাকলে অন্তর অনুভূতি, লজ্জা, ভয় এবং একসাথে আঁকড়ে ধরে সবকিছুই। মনে মনে বলতে লাগে, এই অ্যারোগেন্ট ম্যান তো আগে থেকে অনেক গুণ নির্লজ্জ হয়ে ফিরে এসেছে। অবশ্য বিলেতি সাদা কোল বালিশ কিনা না, এখন আবার বাইরে গেলে ঠিক চেপে ধরবে যা নির্লজ্জ, কিন্তু না গেলে ঠিক দরজা ভেঙে ভেতরে চলে আসবে। উফ, নিজে নিজেই বিড়বিড় করতে করতে তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলো। টাইমের হেরফের একদমই পছন্দ নয় বারিশের। দেখা যাবে প্রথম দিনই পানিশমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে। কোনো রকমে ফ্রেশ হয়ে একটা গাউন পরে বের হতেই ঝড়ের গতিতে কেউ তাকে জাপটে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নিল। বিষয়টা এত দ্রুতই হয়েছে যে রূপসা ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। চোখ খুলে বারিশকে সামনে দেখতে পেয়ে ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। বারিশ স্থিরভাবে তাকিয়ে আছে রূপসার দিকে। তার চোখে নিজের জন্য নেশা দেখতে পাচ্ছে রূপ, তাই এবার ভয়ের সাথে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বারিশ আলতো হাতে রূপের ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মির্জানের দিকে। একদম স্নিগ্ধ ভোরের শিশিরের মতো লাগছে। সম্পূর্ণ মুখে এক অন্যরকম নেশা। বারিশ রূপের গলায় মুখ গুজতেই চোখ বুঝে কেঁপে উঠল সে। খানিক বাদেই অনেক কষ্টে কাপা কাপা গলায় বলল, কি কি করছেন? ছাড়ুন। রূপসার অবস্থা নাজেহাল হয়ে গেছে। মেরি জান, রোম্যান্সের টাইমে একজন বিরক্ত করবে না, তাহলে পানিশমেন্ট পেতে হবে। এইভাবেও গতকাল আমাদের বাসরে 12টা বাজিয়েছো, তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। বলেই পুনরায় নিজের কাজে মগ্ন হয়ে পড়ল। বাসরের কথা মাথায় আসতেই ছোট খাটো ঢুক গিলল রূপ। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এত টেনশনে যে কালকে ওদের বাসর ছিল, আর সে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। এখন শাস্তির কথা শুনেই মুখটা একদম শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর বাড়ির শব্দ করে গলায় চুমুকে সোজা হয়ে দাঁড়ালো। রূপসার হাত ধরে বিছানায় বসি বেড সাইডের ছোট্ট টেবিল থেকে বেশ অনেকগুলো পেপার এগিয়ে দিল রূপের হাতে। হাত দিয়ে চুল কানের পেছনে গুজে দিয়ে বলতে লাগলো, আমি ফ্রেশ হয়ে আসার আগে সম্পূর্ণ রুলসগুলো পড়া শেষ করবে এবং মাথায় সব ঢুকিয়ে নেবে যাতে ভুল না হয়। রুলসের হেরফের আমি একদম সহ্য করব না। এখন থেকে সব রুলস অনুযায়ী তোমাকে চলতে হবে। আমার বানানো তোমার জন্য স্পেশাল রুলস, ঠিক আছে মেরি জান? রূপ বারিশের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে হাতের কাগজগুলো দেখে নিল। রূপকে এমন ভাবে তাকাতে দেখে বারিশের বাঁকা হাসিটা আরো চওড়া হয়ে গেল। ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করলো ঠিক আছে কিনা। রূপসা ফটাফট মাথা নাড়িয়ে সায় জানালো। বারিশ গালে চুমু খেয়ে বলল, শাস্তির কথা যেন মাথায় থাকে। ফ্রেশ হয়ে তারপর তোমার শাস্তি। বাঁকা হেসে চোখ টিপে ফ্রেশ হতে চলে যায়। বারিশ যেতেই রূপসা চট করে বিছানায় বসে পড়ল। হাতের দিকে তাকিয়ে মুখটা কাদো কাদো হয়ে গেল। উল্টে পাল্টে সব রুলসগুলো দেখে নিল। এতগুলো রুলস, এখানে সব রূপসাকে মানতে হবে। সে কি করবে, কি খাবে থেকে শুরু করে সম্পূর্ণ লাইফ সার্কেল দেখা সব বারিশের নিয়মে তাকে চলতে হবে। এর বাইরে এক পাও কিছু করা মানে বিপদ। বারিশ নিজেও নিজের রুলসের বাইরে কিচ্ছু করে না এবং কাউকে করতেও দেয় না। আর এটা তো রূপ, যাকে এক চুলো ছাড় দিবে না বারিশ। রূপসা বেশ বুঝতে পারছে এই নিয়মগুলো বারিশ দীর্ঘকাল আগ থেকেই তার জন্য যতন করে বানিয়ে রেখেছে। পাতা উল্টিয়ে পাল্টিয়ে সব রুলস পড়তে লাগলো।
এখন তো বলেই গেল ফ্রেশ হয়ে ফিরে এসে গতকালের বাসরের 12টা বাজানোর শাস্তিও দিবে। উফ, টেনশনে মাথা ফেটে যাচ্ছে রূপের। ইচ্ছে তো করছে চিৎকার করে কান্না করতে আর বলতে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রুলস মুখস্থ করতে করতে এক প্রকার হাঁপিয়ে গেছে রূপ। এত রুলস সবগুলো মাথার এক হাত উপর দিয়ে গেছে তার। এর মাঝে বাড়ি শাস্তি দিতে একদম ভুলেনি। শাস্তি হিসেবে তাকে 25 বার জড়িয়ে ধরতে হবে আর 25 বার গালে চুমু খেতে হবে। এমন উদ্ভট শাস্তির কথা শুনে রূপসার ইচ্ছে করছে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে। কিছু বলতেও পারছে না বারিশের ভয়ে। দেখা যাবে কিছু বলা মানে বাঘকে খেপিয়ে দিয়েই নিজের পায়ে নিজে কোড়াল মারা। ভয়ে কাচুমাচু করে না পেরে অনেক সাহস জুগিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ অন্য শাস্তি দিন, আমি পারবো না এটা। ভয়ে মাথা নিচু করে ফেলল। বারিশ রূপসার কথা শুনে বাঁকা হেসে বলে, লোক মেরিজান, তোমাকে এই শাস্তি পেতে হবে। 1 মিনিট ওভার হলে শাস্তি বেড়ে দ্বিগুণ হবে মেরিজান। আর আমার কথার উপর কথা বলার দুঃসাহসে শাস্তি কিন্তু ডাবল হতে পারে। কিন্তু আজকে তোমার জন্য নতুন, তাই সেটা মাইনাস। বাঁকা হেসে, এখন টাইম ওয়েস্ট না করে হারিয়া হাত উঁচিয়ে। আর না পেরে বাধ্য হয়ে গনে গনে 25 বার জড়িয়ে ধরেছে আর 25 বার গালে চুমুও খেয়েছে। কি সব আজগুবি কাণ্ড! এইসব করতে গিয়ে একদম পেয়ে গিয়েছে রূপসা। চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ইচ্ছে করছে লজ্জায় কোথাও গিয়ে নিজেকে লুকিয়ে ফেলতে। এত লজ্জায় কখনো তাকে পড়তে হয়নি। এগুলো তো শুধু ট্রেলার, পিকচার তো আবি বাকি হ্যায়। তার জীবনে এসব রোজ হবে, বুঝতে একদম অসুবিধা হচ্ছে না রূপে। বারিশ নির্লজ্জ, কিন্তু এই তো নির্লজ্জের সীমানা একদম অতিক্রম করে ফেলেছে। রাগে লজ্জায় মাথা উঁচু করতে পর্যন্ত পারছে না। অন্যদিকে বারিশ সুখের সাগরে ভাসছে। প্রাপ্তি সত্যি অনেক মধুময় হয়। বারিশের মুখে তৃপ্তির হাসি। মৃদু হেসে রূপের মাথায় চুমু খেয়ে বলে, গুড মেরিজান, আর এমন লজ্জা পেতে হবে না। লজ্জা পেলে একদম স্ট্রবেরির মতো লাগে। ইউ নো না, আই লাভ স্ট্রবেরি। একদম কামড়ে কামড়ে খেয়ে ফেলবো। বারিশের কথাগুলো গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে শুনলো রূপ। চোখ মুখ কুচকে স্পষ্ট স্বরে বলে উঠে, ছি। রূপের মুখের অবস্থা দেখে বাঁকা হেসে রূপের কানের কাছে ফিসফিস করে বলে বারিশ, ছি না মেরিজান জি। এখন গালে চুমু খেয়েছি, পরবর্তীতে ঠোঁটে খাবো, মনে থাকে যেন। বলেই বাঁকা হেসে ইম্পর্ট্যান্ট কল অ্যাটেন্ড করতে বারান্দায় চলে যায়। যা তার যাওয়ার দিকে কটমট করে দৃষ্টি নিক্ষেপ করে রূপ। নাক মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। একটু কান্না করতে পারলে ভালো লাগতো। এখন থেকে এই অসহ্য টর্চার সহ্য করতে হবে ভেবেই মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এই বারিশকে যদি সে গোল না খাইয়েছে, তার নামও রূপসা হায়দার না, থুরি রূপসা বারিশ খান নয়। রূপসা নাক মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলতে লাগে, আমারও সুযোগ আসবে মিস্টার কোরবালিশ। আপনাকে যদি আমি কামড়িয়ে লাল না করেছি, আমার নামও রূপসা নয়। ছোটবেলার সব কামড়ের শোধ নিব, একদম কামড়িয়ে মেরে ফেলবো অসভ্য নির্লজ্জ সাদা ভূত। আল্লাহ একটু সাহস আর অনেকগুলো বুদ্ধি দাও ওই রাগী অ্যারোগেন্ট ম্যান থেকে 1000 গুণ বেশি বুদ্ধিমান করে দাও, যাতে করে একে আচ্ছা মতো সাহায্য করতে পারি। খাবারের টেবিলে কাঁদো কাঁদো মুখ করে সকলের দিকেই তাকিয়ে আছে রূপসা। সবাই কেমন রোবটের মতো বসে আছে। রূপসা বেশ বুঝতে পারছে এই বারিশ খোলবালিশের জন্যই সবার এই অবস্থা। একদম কেউ নাড়াচাড়া করছে না, নিজের মতো খেয়ে যাচ্ছে। রিনি বাঁকা চোখে তার দিকে তাকিয়ে ইশারায় বলতে লাগলো, এখন থেকে তোমারেও রোবটের মতোই খেতে হবে রূপ বেবি। এমন চুপচাপ করে কি করে থাকে সবাই? সে তো পটপটর না করলে খেতেই পারে না। সে বাড়িতে সব সময় খাবার খাওয়ার সময় টিভিতে কার্টুন দেখতে দেখতে খাবে। 10 মিনিটের খাবার 1 ঘন্টায় শেষ করবে সে। তার জন্য আচ্ছা বকুনি খেতে হতো মায়ের কাছে। মায়ের বকুনির জন্য টিভি দেখে খেতে না পারলেও খাবার টেবিলে পটর পটর করতে করতে খেত সে। সবাই নীরবতার সাথে খাবার খেলেও সে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারলো না। বাড়ির সব বাচ্চারা যেখানে মানে খাবার সময় কথা বলা নিষেধ, ইসলামে খাবারের সময় কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন।
সেখানে রূপসাকে বকাঝকা করেও কিছুক্ষণ চুপ থাকে, পরবর্তীতে পুনরায় সে আবার ভুলে যায়। এখানে থাকলে সবচেয়ে বেশি রোজা হায়দার খুশি হতেন আর বলতেন আরো কিছুদিন আগে বারিশের কাছে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আরো আগে এই মেয়ে জঙ্গি থেকে মানুষে পরিণত হতো। কথাগুলো ভেবেই মনে মনে ভাবে রূপ এক হিটলার থেকে রক্ষা পেয়ে আরেক হিটলারের হাতে পড়েছে সে। কথাগুলো ভাবতেই কান্না চলে আসলো তার। মিথিলা খান হাসি মুখে এটা সেটা তাকে দিচ্ছে আর তার সাথে কথা কি বলেই যাচ্ছে, কিন্তু কিছুই রূপের কানে ঢুকছে না। সে তো তার কল্পনা জগতে ব্যস্ত। মিথিলা খান নিজের হাতে খাইয়ে দিতে নিলে বারিশ তার দিকে খাবার নিয়ে রূপসাকে খাইয়ে দিতে লাগলো। মিথিলা খান মৃদু হেসে নিজের চেয়ারে বসে খাওয়ায় মনোযোগ দিলেন। বারিশ শান্ত গলায় বলতে লাগলো, এত ভাবতে হবে না, ভাবার জন্য সারা জীবন পড়ে আছে, আর এখন থেকে তো শুধু তোমায় ভাবতেই হবে। রূপের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে। বারিশের শেষের কথার মানেটা বুঝতে সময় লাগলেও বেশ ভালো বুঝতে পারছে বারিশ কি মিন করেছে। বুঝতে পেরে গলাটা শুকিয়ে গেল তার। বারিশ এক চামচ খাবার তার দিকে এগিয়ে দিতেই রূপ মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, আমি নিজে খেতে পারবো। বারিশ থমথমে গলায় বলে ওঠে, আমার কথার উপর কথা একদম পছন্দ করি না মিরিজান, আর এখন থেকে তুমি রোজ আমার হাতে খেতে হবে। গট ইট? রূপসা চট করে এই খাবার মুখে নিল আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বারিশ পুনরায় বলতে লাগলো, গুড, রুলস গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর তুমি যে নিজ হাতে খেতে পারো না সেটা আমি খুব ভালো করে জানি পিচ্ছি। বারিশের মুখে পিচ্ছি শুনে এবার রাগ সংবরণ করতে পারেনি রূপ। রাগী গলায় মিনমিন করে বলে উঠল, আমি একদম পিচ্ছি না, 20+। রূপসার কথা শুনে বারিশ বাঁকা এসে ব্যঙ্গ করে বলতে লাগে, বাবা, এত বড় হয়ে গেছো, কিন্তু নিজের হাতে এখনো খেতেও পারো, আর কোনো কাজ ঠিক মতো করতেও পারো। আপনি কি আমাকে খোটা দিচ্ছেন? বাচ্চাদের মতো মুখ করে রাগে গাল দুটো লাল হয়ে গেছে। হুম, এমন বাচ্চাদের মতো মুখ করবে না, তাহলে কিন্তু টুক করে খেয়ে ফেলবে। বারিশের কথা শুনে শুকনো ঢোক গিলে ঝটপট খাওয়ায় মনোযোগ দিল। এই ছেলে সত্যি অনেক নির্লজ্জ, একদম নির্লজ্জেরও সীমা ছাড়িয়ে গেছে। বিড়বিড় করে বলে ওঠে রূপ, বিলেতি নির্লজ্জ। এখনো তো নির্লজ্জের কিছু করিনি জানো, রুমে গেলে রোমান্স ক্লাস শুরু। বারিশের কথা শুনে রূপসা ভয়ে তরতর করে ঘামতে লাগলো। তার মানে আবার শুরু করবে? মনে মনে বলতে লাগলো, এইবারের মতো বেঁচে গেল। বিড়বিড় করে কথা বলা তো দূরের কথা, মনে মনেও আর কোনো কথা বলবে না জীবনেও। বারিশ পুনরায় বলে ওঠে, নিজ হাতে খেতে শেখনি, আবার আমাকে কামড়িয়ে খেয়ে ফেলার প্ল্যান করছিলে। ভেরি নটি মেরিজান। বারিশ তাহলে এই কথাগুলো শুনে ফেলেছে? হায় আল্লাহ, এখন তার কি হবে? ইচ্ছে তো করছে নিজের সমাধি নিজেই করে ফেলতে। ফ্লোর খুঁড়িয়ে এর ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি বারিশকে কামড়িয়ে কুমড়িয়ে খেয়ে ফেলবে? এখন বারিশই তো তাকে কামড়িয়ে কুমড়িয়ে খেয়ে ফেলবে। রূপসার অবস্থা দেখে বারিশ বাঁকা হেসে পুনরায় খাইয়ে দেওয়ায় মনোযোগ দিল। চারিদিকে আধারে নিস্তব্ধরা, ঘড়িতে রাত 10টার কাঁটা টিকটিক করছে। গাড়ির ভেতরে মুখ কালো করে বসে আছে রূপ, মুখে তার আধার ঘন কালো মেঘ। মনে হচ্ছে টুক করে যেন যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর নড়েচড়ে বসে কয়েকবার আর চোখে বারিশকে দেখে নিল। সে আপাতত দুজন গার্ডের সাথে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে ওদের ফ্লাইট বাংলাদেশ টু আমেরিকা। এয়ারপোর্টের বাইরে গাড়ি থামিয়ে কিছু বিষয় নিয়ে গবেষণা করছে বারিশ। তাদের পেছনে আরো কয়েকটা গাড়ি, এর মাঝে একটা গাড়িতে বারিশের আব্বি আম্মি আর রিনি ও ড্রাইভার আছে, আর অন্যগুলোতে গার্ড। রূপসা বুঝতে পারে না এরা কেন এত এত গার্ড নিয়ে সব সময় ঘুরে। এই বড় লোকদের সব সময় বড় বড় বিষয়ে আজীব। কথাগুলো বিড়বিড় করে মুখ কুঁচকে নিল রূপ। মুখটা একদম কাদো কাদো করে বসে আছে। এই পর্যন্ত এক বক্স টিস্যু শেষ করে আরেক বক্স কোলে নিয়ে বসছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। চোখ মুখের একদম নাজেহাল অবস্থা। অতিরিক্ত কাদার জন্য ইচ্ছে মতো ঝাড়িও খেতে হয়েছে বারিশের কাছ থেকে। তবুও যখন চুপ যাচ্ছিল না, উল্টো আরো ভ্যাবে করে চিৎকার করে কান্না করছিল। তখন বারিশ রেগে দিল এক রাম ধমক, যাতে করে রূপের কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেছে, কিন্তু নাক টানা এখন অব্দি বন্ধ হয়নি।
অতিরিক্ত কান্নার ফলে চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে রূপের। নাকটা একদম টকটকে লাল হয়ে গেছে, যার কারণে বাড়ির বাঁকা হেসে টুপ করে কামড় বসিয়ে দিয়েছিল নাকে। রূপ বারবার কান্না করে বলেছিল, আমি যাব না, আমি যাব না, প্লিজ আমাকে আব্বি আম্মির কাছ থেকে এত দূরে নিয়ে যাবেন না, প্লিজ আমাকে রেখে আসুন। আরো কত কি, কত কাঁদলো, কিন্তু এই হার্টলেস পাষাণ হৃদয়ের মানুষের মনে বিন্দু মাত্র আঁচড় কাটলো না। ওটা বিরক্ত হয়ে নিজের বাসায় রূপের মুখ বন্ধ করে দিল। নির্লজ্জ কোলবালিশ। হাহ। এত নাক টানলে তো নাকটা গাজরের মতো লম্বা হয়ে যাবে রূপজান। হঠাৎই বারিশের এমন অদ্ভুত কথা শুনে তার দিকে ঘাড় ঘুরিয়ে ছোট্ট ছোট্ট চোখ করে তাকালো রূপ। কালো রঙের জ্যাকেট পরিয়ে সাদা শরীরে একদম চকলেট বয় লাগছে বারিশকে। তার ঠোঁটের বাঁকা হাসিটা অনেক বেশি ভালো লাগে রূপের কাছে। সব সময় মুখে বাঁকা হাসি বিদ্যমান। এখনো কি সুন্দর, গাড়ির দরজায় এক হাত রেখে আর অন্য হাত রূপের সিটের উপর রেখে তার মুখ বরাবর ঝুঁকে আছে। বারিশের মাত্রাতিরিক্ত সৌন্দর্য বরাবরই ঘায়াল করে রূপকে। ইচ্ছে তো করে সারাদিন তাকিয়ে থাকতে, কিন্তু তাকিয়ে থাকার মতো দুঃসাহস মোটেও করা যাবে না। যদি বারিশ বুঝতে পারে রূপ তার উপর মনে মনে ভীষণ রকম ক্রাশিত, তাহলে রূপের অবস্থা নাজেহাল করে দিবে বারিশ, যা একদম হতে দিতে পারে না রূপ। খানিকক্ষণ তাকিয়ে কোনো কথা না বলে মুখ কালো করে বারিশের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল রূপ। তা দেখে বারিশ রূপের থুতনি ধরে আবারও নিজের দিকে মুখ ঘুরিয়ে নিল। রূপ চোখ ছোট্ট করে তার দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে বারিশ মাথা নিচু করে মৃদু হাসে। ভীষণ কিউট লাগছে এমন করে রূপকে দেখতে। বারিশ মৃদু হেসে রূপের জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত লাগিয়ে দিয়ে গালে আলতো হাত রেখে বলতে লাগলো, এমন করে তাকিয়ে লাভ হবে না রূপজান, এখন আমি তোমার ইনোসেন্ট ফেসে পড়ছি না। সো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে, হাত ধরো। যাওয়ার কথা শুনে রূপের ঠোঁটটা অটোমেটিক উল্টে আসলো। এখন তার পরিবার ছেড়ে এত দূর যেতে হবে, সেটার জন্য কান্না পাচ্ছে না। এখন তার কান্না পাচ্ছে প্লেনে উঠতে হবে সেটা ভেবে। রূপ উঁচু জায়গায় ভীষণ ভয় পায়। এক প্রকারের অবস্থা খারাপই হয়ে যায় উঁচু জায়গায় উঠলে। তাই তো কখনো তাকে নিয়ে কেউ পাহাড়ি ভ্রমণে যায়নি। উঁচু জায়গায় ফোবিয়ার মতো কাজ করে তার ক্ষেত্রে। কখনো এমন হলে কেঁদে কেটে সকলের করুণ অবস্থা করে দেয়। তাই তো তাকে নিয়ে কখনো উঁচু জায়গায় উঠেনি কেউ। জীবনে কখনো প্লেনে উঠেনি রূপ, আজকেই প্রথম। তাই তার ভীষণ ভয় হচ্ছে। রূপের অবস্থা একদম হাত পা ছড়িয়ে কান্না করা টাইপের। সে কি করে উঠবে প্লেনে ভাবতেই শরীরে ভয়ে মৃদু কেঁপে উঠছে। হঠাৎই হাতের টান অনুভব হতে রূপ বারিশের দিকে তাকাল। কাঁদো কাঁদো গলায় মিনতি স্বরে বলে, আমি যাব না, প্লিজ আমাকে আব্বি আম্মির কাছে রেখে আসুন না। নো মোর ওয়ার্ডস, ডোন্ট সে আই ওয়ান্ট টু গো অ্যাট অল। অনেক অপেক্ষা করিয়েছো, আর কোনো দূরত্ব নয়। সো হ্যারি আপ। না, আমি যাব না, প্লিজ ছাড়ুন আমায়, আমি বাড়ি যাব। রূপ, একই কথা কতবার রিপিট করতে হবে? আর একবার যাবো না বললে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট? না, আমি যাব না বলছি তো। আর আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর হতেই পারে না। বারিশ বেশ বিরক্ত রূপের কর্মকাণ্ডে। রূপকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। ঝটপট কাঁধে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। রূপ ছোটাছুটি করছে, লাফালাফি করছে, কিন্তু সেদিন না তাকিয়ে নিজের মতো এগিয়ে যেতে লাগলো বারিশ। পেছন পেছন গার্ড আর বাকি সবাই আসছে। রূপকে কাঁধে তুলে নিয়ে যেতে দেখে রিনি সহ সকলেই মিটমিট করে হাসতে লাগলো। রূপকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে বারিশ, আর রূপ এলোপাথারি থাপ্পড় মেরে যাচ্ছে বারিশকে। ছোটাছুটি করছে, কিন্তু বারিশের কোনো হেলদোল নেই। সে নিজের মতোই হাঁটছে। রূপের ভীষণ রাগ হচ্ছে। রাগে আর ভয়ের কারণে চিৎকার করে কান্না করছে আর বলছে, ছাড়ুন আমাকে মিস্টার কোলবালিশ, ছাড়ুন বলছি। আপনি সত্যি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। অনলি ওয়ান এক পিস শয়তান সাদা ভূত। ছাড়ুন না, আমাকে নামিয়ে দিন। ছাড়ুন বলছি, আমি যাব না বলছি তো। ছাড়ুন না, রাক্ষস। রূপের কোনো কথাই যেন বারিশের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে তো নিজের মতোই এগিয়ে যাচ্ছে। রূপের কান্না যেন তাকে একটুও নত যেন করতে পারেনি। পাষাণ হৃদয়ের মানুষ একটা, কোনো হেলদোল নেই। রূপ এবার মিনমিনে গলায় মিনতি স্বরে বলতে লাগলো, প্লিজ আমি যাব না, আমাকে নামিয়ে দিন না। আমি প্লেনে চড়বো না। হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল। বারিশ কোনো কথাই কানে নিল না। সোজা প্লেনে উঠে ধপ করে সিটে বসিয়ে দিল। নিজের গায়ের জ্যাকেটটা খুলে সিটের উপর রেখে
রাগী দৃষ্টি নিক্ষেপ করলো রূপের দিকে। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পুনরায় সিট থেকে উঠে দৌড় দিতে নিবে। বারিশ পাশে বসে খপ করে ধরে নিল। হাত দুটোকে নিজের এক হাতের মাঝে নিয়ে পিঠের দিকে মুড়িয়ে নিল। অন্য হাত দিয়ে শক্ত করে কোমর পেঁচি নিজের সাথে মিশিয়ে নিল। রূপের মুখটা নিজের মুখ বরাবর নিয়ে এসে রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, একদম ফাজলামো করবে না রূপজান, তাহলে খুব খারাপ হয়ে যাবে। হাত পা বেঁধে বসিয়ে রাখবো, একদম নড়াচড়া করবে না। রূপ বারিশের দিকে তাকিয়ে করুণ গলায় নিচু স্বরে বলতে লাগলো, আমার উঁচু জায়গায় ভীষণ ভয় করে। আমি চড়বো না প্লেনে প্লিজ। আমার ভীষণ ভয় করছে। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাত পা অসম্ভব রকমের কাঁপছে। বারিশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপের গালে আলতো হাত রেখে যত্ন সহকারে চোখের পানি মুছে দিল। আদুরি গলায় ধীরে ধীরে বলতে লাগলো, ডোন্ট ওয়ারি রূপজান, আমি আছি তো, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। বারিশ খান থাকতে তার পরিজনের কি কিছু হতে পারে? একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? রূপ বারিশের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। বারিশ মৃদু হেসে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। নিজের বুকের সাথে খুব যত্ন করে রূপের মাথাটা নিজের এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে অন্য হাত শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। বারিশ চোখ বন্ধ করে সফট ভয়েসে ফিসফিস করে পুনরায় বলতে লাগলো, পরিজান, জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড ফিল মাই হার্ট। বুকের সাথে গভীরভাবে মিশিয়ে দেখবে, একদম ভয় করবে না তোমার। রূপ কোনো কথা না বলে বারিশের কথা অনুযায়ী চোখ দুটো বন্ধ করে নিল আর বারিশের হার্টবিট শুনতে লাগলো। খুব জোরে জোরে বিট করছে বারিশের হার্ট। এত জোরে কেন বিট করছে? মনে হচ্ছে হার্ট ছিঁড়ে বের হয়ে আসতে চাইছে। শুধুমাত্র কি রূপ তার খুব নিকটে আছে বলে এত জোরে বিট করছে? খুব ইচ্ছে করছিল প্রশ্নটা করতে, কিন্তু পরক্ষণে ইচ্ছেটাকে দমিয়ে রেখে আর একটু গভীরভাবে হার্টবিট শুনতে লাগলো। ইস, কি মধুর সে ধ্বনি! ইচ্ছে করছে আরো গভীরে গিয়ে শুনতে। আর কোনো কিছুই রূপের খেয়াল নেই। তার সম্পূর্ণ জুড়ে শুধু বারিশের জোরে জোরে বিট হওয়া হার্টের মন্ত্রমুগ্ধ মধুর ধ্বনি কানে আসছে। এটা তো সেই মধুর ধ্বনি যে ধ্বনি নিজের বিয়ের দিন অজ্ঞান হওয়ার আগ অব্দি কানে আসছিল। সে অচেনার বুকেই শুনেছে। হাজার আওয়াজের মাঝে স্থিরভাবে তার কানে শুধু সেই ধ্বনিটাই বারবার প্রতিফলিত হয়েছিল। কি অসাধারণ সেই ধ্বনি! এখন খুব ভালো লাগছে রূপের। সে নড়ে চড়ে আর একটু কাছে ঘেঁষে বারিশের হার্টবিট শুনতে লাগলো। বারিশও নিজের পরিজানটাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। সেও তার পরিজানকে খুব কাছ থেকে ফিল করতে চায়, খুব কাছ থেকে। হঠাৎই রূপের চোখের পাতা ভারী হয়ে আসছে। চোখে ঘুমপড়িরা সব দল বেঁধে ভিড় জমিয়েছে। আস্তে আস্তে সে ঘুমের দেশে তলিয়ে যায়। ঘুমের মাঝেও বারিশের অদ্ভুত ধুক ধুক শব্দ তার কান অব্দি শুনতে পাচ্ছে। এখন যেন আরো ভালোভাবেই শুনতে পাচ্ছে। নিজের বুকের মাঝে ভারী নিঃশ্বাস আচর খাওয়ার অনুভব হতেই সেদিকে তাকিয়ে মৃদু হাসে বারিশ। ক্ষণিকের মাঝে একদম ঘুমে কাদা হয়ে গেছে রূপ। কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে নাক ফুলিয়ে ঘুমোচ্ছে। বারিশ মৃদু হেসে নাকটা আলতো টেনে জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে রইল। অস্পষ্ট স্বরে বলল, আমার পিচ্ছি রূপজান। সোনালি রোদের আলোয় কাজেত করে রুমে প্রবেশ করতে বিছানায় ঘুমন্ত রূপের ঘুম ছুটে যায়। এদিক সেদিক করে ঘুম ভাঙিয়ে চোখ কচলে সোজা হয়ে বসে হাই তুলে চারিদিকে তাকাতেই পলকের মাঝেই চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এক লাফে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রুমের চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগে। সে তো ফ্লাইটে ছিল। রুমে কখন পৌঁছালো? পরক্ষণে মনে পড়লো তার পাশে তো বারিশ ছিল। সে কোথায়? কিছুক্ষণ ভেবে সকল চিন্তা বাদ দিয়ে রুমটি ঘুরে দেখতে লাগলো। এটা তো আমেরিকায় বারিশের রুম। বেশ কয়েকবার ভিডিও কলে রিনি তাকে দেখিয়েছিল। তখন ভালো করে না দেখলেও এখন খুব মন্ত্রমুগ্ধ হয়ে চারিপাশে ঘুরে ঘুরে দেখছে। বেশ বড় এবং গোছানো রুমটি। ওদের বাড়ির 3টা রুমের সমান হবে একটা রুম। বেশ বড় এবং খুবই সুন্দর। আগের রুমের মতো দেয়ালের রং এবং প্রত্যেকটা জিনিসই রয়্যাল ব্র্যান্ডের এবং কাচের। রুমের এক পাশ বিশাল বড় বুকসেল, যেখানে বইয়ের সমাহ। বারিশ খুব ইন্টেলিজেন্ট একজন বয়, যার ফলস্বরূপ সে সবসময় সব জায়গায় টপ করেছে। যার প্রমাণ এই তো, এত এত বই। স্কুল কলেজে সবসময় ফার্স্ট হয়েছে। আর অন্যদিকে টেনে টুনে কোনো রকমে পাশ করা ছাত্রী রূপ।
জীবনে বইয়ের ধারে কাছেও যায় না। পড়াশোনা দেখলে তার ভীষণ রকম ঘুম আসে। পড়াশোনায় ভীষণ অনীহা তার। পড়তে বসলে দুনিয়ার সব আজগুবি গল্প মনে পড়ে। সারাদিন কি ঘটেছে এসব ভাবতে ভাবতেই রাত পার হয়ে যায় তার। নিজের এসব আজগুবি কথা ভাবতে মুখটা ছোট হয়ে গেছে রূপের। এই একটা বিশেষ কারণে বারিশকে পছন্দ করে না রূপ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাকে যত কথা শুনতে হয়েছে সব বারিশের বিশেষ গুণের কারণে। বরাবরই বাড়ির সকলে চোখের মণি, আর রূপ যেন ভেসে এসেছে নদীতে। হঠাৎই ওয়াশরুমের দরজা লাগানো দেখে বুঝতে পারলো বারিশ ভেতরে আছে, নিশ্চয়ই শাওয়ার নিচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে পুনরায় রুম দেখায় মনোযোগ দিল। রুম একপাশে সম্পূর্ণ দেয়ালের বেশ অর্ধেক জুড়ে বিশাল এক কাচের থাই, যেখানে গিয়ে দাঁড়িয়ে রূপ পর্দাটা সম্পূর্ণ খুলে দিল। বাইরের মনোরম পরিবেশ দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। বরাবরই রূপ প্রকৃতি বিলাসী। ছোটবেলা থেকে প্রকৃতির সাথে বেড়ে উঠেছে সে। প্রকৃতির প্রতি আলাদা দুর্বলতা রয়েছে রূপের, তাই তো তাকে এক কথায় প্রকৃতি কন্যাও বলা যায়। কিন্তু এই ফরেনি শহরে না আছে সবুজের সমাহার, আর না আছে প্রকৃতির কোমল গন্ধ। শুধু বিশাল অট্টালিকা এবং রং বেরঙের গাছপালা আছে। বাড়িদের বিশাল বড় বাড়ি, আর বাড়ি চারদিকে জুড়ে ফুল ফলের বাগান। ফলের বাগানটা বেশি জায়গায় জুড়ে রয়েছে। ফরেনি সকল বাড়িতেই ফলের বাগানটা বেশি করতেই পছন্দ করেন। দেখতে বেশ ভালো লাগে রূপের। টিভিতে সবসময় এদের চাষ করা ফলের বাগানগুলো দেখতো রূপ। এরা বেশ পরিশ্রম, সবকিছুই ন্যাচারাল। রূপের খুব শখ বাগান করা, তাই তো বাড়ির সামনের উঠানের একপাশে বাগান করেছিল, যা বেশ অবদান তার বাবার। কারণ তার বাবা তার সব ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করে। রূপ বাগানটা দেখার জন্য বেশ লোভ হলো। বিশাল বড় বাগানটা একটু ঘুরে দেখতে চায় সে। বিভিন্ন রঙের ফুল ফল দিয়ে ভরপুর বাগানটা। ইচ্ছে তো করছে ছুঁয়ে দিতে। মালিরা নিজেদের মতো কাজ করছে বাগানে। কেউ গাছগুলোতে পাইপ দ্বারা পানি দিচ্ছে, কেউ ঝুড়ি ভর্তি ফল পেরে সেগুলো নিয়ে বাড়ির ভেতর ঢুকছে। একজনের হাতে এক ঝুড়ি সতেজ ফুল, ভিন্ন রকমের, নিশ্চয়ই টবে রাখার জন্যই নিয়ে আসছে। কেউ বা গাছের ফলগুলো মুছে মুছে রাখছে। বেশ লাগছে দেখতে। এই বাগান এবং বাড়ির প্রতিটি জায়গায় রূপের খুব ভালো করেই চেনা। এখানে আজকে প্রথম হলেও সে প্রায় সময় বাড়িটি ভিডিও কলেই ঘুরে ঘুরে দেখেছে, যার কৃতিত্ব সম্পূর্ণ ঋণী। সেই হিসেবে সবকিছুই মোটামুটি জানে, শুধু কাছ থেকেই কখনো অনুভব করতে পারেনি। বিশাল বড় বাড়িটা বড় বড় দেয়ালের মাঝে সীমাবদ্ধ। বিশাল গেট পেরিয়ে রয়েছে সরু রাস্তা, যেখান দিয়ে সকলের হাঁটা চলা সবসময় চলতেই থাকে। সকাল হলেই একদল লোক বের হবে জগিংয়ে এই রাস্তার পাশ দিয়েই। বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়ে একসাথে স্কুল ড্রেস পরে সাইকেল নিয়ে বের হয়েছে, সবকটাই সাদা ধবধবে। ছোট ছোট মিনি স্কার্ট পরা পিচ্চি মেয়েগুলো ছেলেদের সাথে রেস করে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এমনটা বেশি দেখা যায় না, খুব কমই দেখা যায়। বাইরের দেশের মতো এত ফ্রিডম ভাবে মেয়েদের চলতে দেখা যায় না, তাই তো সেদিক থেকে মেয়েদের স্বাধীনতার দিক থেকে এই অচেনা শহরটা তার বেশ ভালো লাগে। তার সাথে এখানে ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে, এবং এখানে সকলেই বেশ পরিশ্রমী। এসব দিক থেকে এই বিলেত শহর তার কাছে মোটামুটি ভালো লাগে। রুমের সাথে অ্যাটাচ রুফটপের রেলিং ধরে বাড়ির চারিদিকে পর্যবেক্ষণ করছে রূপ। এখান থেকে সবকিছুই খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। রুফটপের মাঝ বরাবর ছোট্ট একটা কাচের টেবিল, আর এর দুপাশে দুটো চেয়ার। তো এর থেকে বেশ দূরত্বে রেখে রেখে কয়েক ধরনের বাহারি ডিজাইনের সোফা এবং কাঠের দোলনা। দোলনা রূপের বেশ পছন্দ। নিজেদের রুমে সবকিছু রূপের পছন্দ অনুযায়ী সাজিয়েছে বারিশ। দীর্ঘদিন থেকে একটু একটু করে সাজিয়েছে নিজেদের হয়েও না হওয়া সংসার। ভেবেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে রূপে। খুব সুন্দর করে এই রুপটপটা সাজানো। বেশ কিছু লতানো গাছ রয়েছে, সাথে রং বেরঙের ফেয়ারি লাইট, মরিচবাতি। রুপটপে বেশ কিছু ফুল ফলের গাছও রয়েছে। এদের মাঝে স্ট্রবেরি গাছটা বেশ দারুণ লাগছে। রূপের স্ট্রবেরি খুব পছন্দের। কমলা লেবু আর আপেল গাছও আছে। বারিশের কমলা লেবু ভীষণ পছন্দের। রূপ বারিশের সব পছন্দ অপছন্দের কথা জানে। সারাদিন রেনি কল করলে এসব বিষয়ে আলোচনা করে। আর ছোটবেলা থেকেই বারিশের পছন্দ অপছন্দ সম্পর্কে বেশ ধারণা নিয়ে বড় হয়েছে রূপ। কারণ বারিশ তার থেকে এত দূরে বিলেতে থাকলেও তার আনাগোনা সবসময় তার সামনে চলতেই থাকতো। ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো সে। সামনে রেলিং ঘেঁষে রয়েছে তার প্রিয় কালো গোলাপের গাছটা। কালো গোলাপ খুব খুব প্রিয় রূপে। বেশ বড় গাছটায় সম্পূর্ণ জুড়েই কালো গোলাপ ফুল। রূপ খুশি হয়ে চটজলদি ফুলগুলোর কাছে গিয়ে সবগুলো ছোঁয়া দিতে লাগলো। আলতো হেসে দুটো ফুল ছিঁড়ে ঝড়দলতি কানের পেছনে গুজে দিল।
গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ যত্ন করে বারিশ গাছগুলো। রিনির কাছে শুনেছে বারিশ গাছগুলোতে কাউকে স্পর্শ করতে দেয় না, নিজের হাতে এদের যত্ন নেয়। হঠাৎই পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে রূপ। হাত দুটো তার পেটে কোমরের চারপাশে আঁকিবুকি করছে। শিহরণে খপ করে 2 হাত চেপে ধরে, খিচে চোখ দুটো বন্ধ করে নিল। পেছন থেকে বারিশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিল। 2 হাতে আঁকড়ে ধরে রূপকে নিজের বাহুডোরে বন্ধিনী করে ফেলেছে। কানের লতিতে হালকা ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠল রূপ। বেশ কিছুক্ষণ পর ফিসফিস করে বলে উঠল, পছন্দ হয়েছে রূপজান? সবকিছু আমি নিজের হাতে সাজিয়েছি, সব তোমার পছন্দ অনুযায়ী। দীর্ঘদিন অপেক্ষার পর তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে পেয়েছি। বারিশের ফিসফিস করে বলা কথাগুলো অন্যরকম শিহরণ জাগায় রূপের মনে। বেশ কিছুক্ষণ থেমে বারিশ রূপকে নিজের দিকে ঘুরিয়ে কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পুনরায় আগের ভঙ্গিতে বলতে লাগলো, কত কিছু আমি আমাদের জন্য প্ল্যান করে রেখেছি, খুব বেশি আক্ষেপ করিয়েছ রূপজান। আজ কতগুলো বছরের অপেক্ষার পর তোমাকে পেয়েছি, আবার মেঘবতীকে নিজের করে পাওয়ার জন্য তো এত এত আয়োজন। রূপ ভ্রু কুচকে ছোট ছোট চোখ করে বারিশের দিকে তাকালো। তা দেখে বারিশ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেঘবতী? মেঘবতীকে? রূপের মুখ কোচকানো দেখে মৃদু হেসে নাক টেনে বলল। কেন তুমি আমার মেঘবতী? রূপ লজ্জায় নতনা জানু হয়ে পড়ে। আস্ত নির্লজ্জ, যখন তখন হামলে পড়ে। রূপ মাথা নিচু করে হাতের আঙ্গুল দিয়ে গণনা করার ভঙ্গিতে ধীরে ধীরে বলতে লাগলো, পরিজান, মেরি পরিজান, মেঘবতী, রূপজান, এতগুলো নাম। বারিশ নিজের হাতে নিজের চুলে হাত বুলিয়ে বাঁকা হেসে বলে, কেন পছন্দ হয়নি? আমি তো সবসময় এই নামেই ডাকবো, আর তোমার সাথে এই নামগুলো ভীষণ যায়। পিচ্ছি পরিজান। পিচ্চি শুনে নাকটা পুনরায় কুচকে আসলো রূপের। কিছু বলতেও পারছে না, দেখা যাবে রেগে কামড় বসিয়ে দিয়েছে। রূপকে নাক কুচকাতে দেখে বাঁকা হেসে নাকের সাথে নাক ঘষে হালতো কামড় বসিয়ে দিল বারিশ। সাথে সাথেই চোখ চেপে বন্ধ করে নিল রূপ। বারিশ রূপের গালে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগে। আমি তোমাকে ভালোবেসে এতগুলো নাম দিয়েছি, আমাকে আমাকে দেবে না? আমার তো বিনিময়ে কিছু চাই। বারিশের কথা শুনে রূপ কেঁপে ওঠে, চোখ দুটো আরো খিচে বন্ধ করে নিল। বারিশের প্রতিটি কথায় যেন নেশায় ভরপুর। সবসময় কেমন নেশালো তার দৃষ্টি। বারিশ রূপের কপালে ঠোঁট ছুঁয়ে গালে হাত রেখে পুনরায় বলে ওঠে, কি হয়েছে রূপজান, এত কাঁপছো কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? অবশ্য তুমি এত টেস্টি, ইচ্ছে করে কামড়িয়ে টুক করে খেয়ে ফেলি। বারিশের কথা শুনে রূপের চোখগুলো বড় বড় হয়ে গেছে। কোনো রকমে নিজেকে সামলিয়ে শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলে, আমি ফ্রেশ হব, ছাড়ুন আমাকে। হুম, সে তো হচ্ছে না। আমার যা চাই তা দিয়ে দাও, তখন ছাড়ছি, তার আগে নয়। কি চাই আপনার? কোন রকম আমতামতা করে বলল সে। অনলি 30 কিস। কি? উফ, আস্তে রূপজান, একদম জোরে চিৎকার করবে না। যা বলছি ফটাফট করো, তবে ছাড়া পাবে, নয়তো না। আর অবশ্যই লেপ কিস, না হলে চলবে না। রূপসা হা করে তাকিয়ে আছে বারিশের দিকে। এই ছেলে দিনকে দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নির্লজ্জ, মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে রূপে। ঠুস করে এখনই কেঁদে দিই। ইচ্ছে তো করছে চিৎকার করে কান্না করতে, আর তার চোখের জলে সমুদ্র বানিয়ে এতে চুবিয়ে মারতে বারিশকে। বারিশ তার জীবনটারে রোমান্টিক বারিশ নামিয়ে দিয়েছে। আধ ঘন্টা যাবৎ ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে আছে রূপ। মিররে নিজের প্রতিচ্ছবির দিকে এক মনে তাকিয়ে আছে সে। ঠোঁটটা অসম্ভব লাল হয়ে আছে। আলতো হাতে ছুঁয়ে দিতেই বুঝতে পারলো বেশ গরম হয়ে লাল হয়ে কিছুটা ফুলেও গেছে। নাক মুখ কুচকে বিড়বিড় করে বলতে লাগলো, অসম্ভব নির্লজ্জ বালিশ, একদম কামড়িয়ে আমার ঠোঁটটা লাল স্ট্রবেরি বানিয়ে ফেলেছে। ইস, কি অদ্ভুত দেখতে লাগছে। অসহায় দৃষ্টিতে ঠোঁট পর্যবেক্ষণ করতে লাগলো সে। কিছুক্ষণ আগেই বারিশ তাকে কিস করতে বললে সে লজ্জায় মাথা নিচু করে কাঁপতে লাগলো। লজ্জার কারণে মাথা পর্যন্ত তুলতে পারছিল না। তা দেখে বারিশ বাঁকা হেসে রূপের ঠিক নিকটে আসতে নিলে ছুটে সেখান থেকে পালিয়ে আসে রূপ। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। বারিশ তাকে খপ করে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল।
দীর্ঘ 5 মিনিট পর রূপের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো, তখনই বারিশ রূপের ঠোঁটে ডিপ কিস করে ছেড়ে দিল। ঠোঁট ছাড়া পেতে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো রূপ। মনে হচ্ছিল কতদিন হয়ে গেল শ্বাস নিতে পারেনি সে। বারিশ রূপের গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে বিরক্তির সাথে গম্ভীর গলায় বলল, ঠিক মতো কিছু করতে জানো না রূপজান, এত অল্প থেকেও হাঁপিয়ে যায়। সমস্যা নেই, আস্তে আস্তে সব শিখিয়ে দেব, কেমন? বারিশের কথা শুনে হালকা ঢোক গিলে কাপা কাপা গলায় বলে, আমি ফ্রেশ হব। বারিশ আর কিচ্ছু না বলে বাঁকা হেসে রূপকে ছেড়ে দিল। ছাড়া পেতেই রূপ যখন দৌড় দিতে নিবে, পুনরায় বারিশ তাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এবার ইচ্ছে করছে চিৎকার করে গলা ফাটিয়ে কান্না করতে। বারিশ কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, বারিশ খান নিজের জিনিস খুব ভালো করে আদায় করে নিতে জানে, আর তুমি তো আমার ব্যক্তিগত প্রপার্টি, তোমাকে নিয়ে এক চুল হেরফের নয়। বারিশের ধীরে ধীরে বলা কথাগুলো রূপের ছোট্ট মনে অন্যরকম অনুভূতির নাড়া দিচ্ছে। বারিশের প্রত্যেকটা কথা গভীর থেকে গভীরতা, যা আগেও কখনো বুঝেনি আর এখন সামনে থেকেও বুঝতে পারছে না। বাড়ি যেন এক রহস্যের বই, যেটা তার সামনে উন্মুক্ত হয়ে আছে, কিন্তু সে কোথা থেকে রহস্যের উদ্ঘাটন করবে বুঝতে অক্ষম। একদিন সে ঠিকই এই রহস্য মানবের রহস্য উন্মোচন করবে এবং তার গভীর থেকে গভীরতার মাঝে প্রবেশ করবে। বারিশের হাত আলগা হতে এক ছুটে ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় রূপ। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগে। মিররের সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় সে। ঠোঁটের কি নাজেহাল অবস্থা করেছে বারিশ, একদম লাল হয়ে গেছে। ঠোঁটের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, মনে মনে ইচ্ছে মতো বারিশকে বকতে লাগলো। বিশাল বড় এক কাচের টেবিলে কয়েকজন সার্ভেন্ট মিলে সকালের নাস্তা সাজিয়ে রেখেছে। খাবার সাজানো হলে সবাই এক এক করে উপস্থিত হলেন খাবার টেবিলে। নিলয় খান টেবিলে বসেই মুখের সামনে ম্যাগাজিন খুলে ধরেন, এটা তার রোজগার কাজ। ম্যাগাজিন না দেখলে নাকি তার দিনটাই শুরু হবে না। ভীষণ ম্যাগাজিন দেখতেন, ভালোবাসেন তিনি। এর জন্য সবসময় মিথিলা খান বিরক্তি প্রকাশ করেন স্বামীর প্রতি। সবসময় চোখের সামনে ম্যাগাজিন নিয়ে বসে থাকবে। রিনি জলদি জলদি নিচে নেমে চারিদিকে তাকিয়ে দেখলো বারিশ আছে কিনা। না, বারিশ এখনো খাবার টেবিলে উপস্থিত হয়নি। আজকে সে লেট করেই ঘুম থেকে উঠেছে, তাই দেরি হয়ে গেছে উপস্থিত হতে। বাড়ির সবকিছুই টাইম টু টাইম করতে হবে সকলের। খাবার টেবিলে সকলকে সময় মতো উপস্থিত থাকতে হবে। যে থাকবে না, বারিশের রাগী চেহারার মুখোমুখি হতে হবে তাকে। রিনি মিথিলা খান আর নিলয় খানকে জড়িয়ে ধরে একসাথে বলে ওঠে, গুড মর্নিং আব্বি আম্মি। গুড মর্নিং প্রিন্সেস। থ্যাঙ্কস গড, ভাইয়া এখনো টেবিলে উপস্থিত হয়নি। রিনির কথা শুনে মৃদু হেসে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল রূপ আর বারিশ নামছে। তাদের দেখেই সকলের মুখে হাসি ফুটে উঠল। কি দারুণ লাগছে দুজনকে, মেড ফর ইচ আদার। বারিশকে নিচে আসতে দেখে নিলয় খান চটজলদি ম্যাগাজিন বন্ধ করে একজন সার্ভেন্টের হাতে দিয়ে সোজা হয়ে বসেন। খাবার টাইম ফ্যামিলিতে, তখন অন্য কোনো কাজ অ্যালাউ নয়। নিজে যেমন শের, ছেলেও তার থেকেও বড় শের, সেখানে তার কথাও চলবে না। নিজের ছেলেকে নিয়ে বেশ গর্বিত তিনি। বিজনেস জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে বারিশ, কারো সাহায্য ছাড়াই। বারিশ সোজা এসেই সকলকে গুড মর্নিং জানিয়ে নিজের বরাদ্দকৃত প্রথম চেয়ারটাতেই বসে পড়ে। নিজের পাশে তাকিয়ে দেখলেও রূপ না বসে হা করে চারিদিকে পর্যবেক্ষণ করছে। বারিশ বুঝতে পারে না এই মেয়ে সারাদিন কি এত দেখে। সব সময় বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাখবে, আর কিছু দেখার সময় মাথা হালকা কাত করে খুঁটিয়ে খুঁটিয়ে দিই। ব্যাপারটা এমন, বিষয়টা সম্পর্কে না জানলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। বারিশ নিচের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। এই পিচ্চি পরিটার ছোট ছোট কাজগুলোকে সে নিখুঁতভাবেই ভালোবাসে। বারিশ নিচের দিকে তাকিয়ে তৃপ্তিময় নিঃশ্বাস ত্যাগ করে, বিড়বিড় করে বলে ওঠে, একটু একটু করে খুব নিখুঁতভাবে ভালোবাসবো তোমায় মেঘমতি, যাতে করে চাইলেও তুমি আমায় ছেড়ে যেতে পারবে না, আই প্রমিস। নিলয় খান রূপের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, গুড মর্নিং পাপা। আর চোখে বারিশের দিকে তাকিয়ে পুনরায় নিলয় খানের দিকে তাকায়, কিছুটা হাসার চেষ্টা করে বলে, গুড মর্নিং পুতুল ভাবি। রিনি হেসে বলে, গুড মর্নিং। গুড মর্নিং মামুনি। মিথিলা খানের উদ্দেশ্যে বলেন, গুড মর্নিং। একজন সার্ভেন্ট বারিশের পাশের চেয়ার টেনে দিতে সেখানে বসে পড়ল রূপ।
সবার দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলো সবাই নিজের মতোই খাবার খেতে শুরু করে দিয়েছে। শুধু তার আর বারিশের চেয়ারটা খুব কাছাকাছি, আর সবাই খুব বেশি দূরত্ব রেখে বসেছে। 15 থেকে 20 জনের ফ্যামিলি টেবিলটাতে মাত্র 5 জন লোক, যার কারণে বেশ দূরত্বই মনে হচ্ছে সবাইকে তার কাছে। বেশ অদ্ভুত লাগছে তার কাছে বিষয়টা। আর বড় টেবিল বলে কি এত দূরত্ব রেখে বসতে হবে? হঠাৎই নিজের বাড়ির কথা মনে পড়ে যায় রূপের। তাদের ফ্যামিলিতে মানুষের সংখ্যা অনেক বেশি। বাবা, মা, চাচা, চাচি, চাচাতো ভাই, ভাবি, সাথে পুচকো বাচ্চারা মিলে বিশাল বড় পরিবার। ভীষণ মিস করছে সকলকে। সকলের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেছে তার। কি হয়েছে? এমন মুখ ফুলিয়ে রেখেছো কেন? কিছু না। মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না রূপজান, সেটা তুমি জানো। আই নো তোমার বাড়ির কথা মনে পড়ছে। খাবার শেষ হলে রুমে গিয়ে ভিডিও কনফারেন্সে সকলের সাথে কথা বলে নেব। কথাও হবে এবং দেখাও, ঠিক আছে? নেক্সট টাইম মিথ্যা কথা প্লাস কিছু লুকিয়েছো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। আলতো হাতে সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল। রূপ জলদি মাথা নাড়িয়ে সায় জানালো। সে বেশ বুঝতে পেরেছে বারিশ তাকে এত পরিমাণ ভয় দেখায়, একদিন দেখা যাবে ভয়ের কারণে ইন্নানিল্লাই হয়ে গেছে সে। এমন হলে বিষয়টা কি অদ্ভুতই না লাগবে, তাই না? রূপকে মাথা নাড়াতে দেখে বারিশ বাঁকা হেসে গম্ভীর গলায় বলে। গুড। বারিশের ভীষণ ভালো লাগে যখন রূপ তাকে ভয় পায়। ভয়ের কারণে ভীত হওয়া রূপের মুখটা অসাধারণ লাগে বারিশের কাছে। রূপ মাথা নিচু করে আর চোখে বারিশের দিকে তাকালো, যে এখন খুব সুন্দর করে খাবার দিয়ে তার প্লেট সাজিয়ে দিচ্ছে। বারিশ একটা অফ হোয়াইট কালারের শার্ট পরেছে, যার হাতা কনুই পর্যন্ত গোটানো। ধবধবে সাদা শরীরে হালকা গোল্ডেন কালারের স্বল্প মাত্রার পশমগুলো বেশ আকর্ষণীয় লাগছে। মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে তাকে এই ড্রেসে। অফ হোয়াইট রংটি যেন শুধু বারিশের জন্যই তৈরি। অবশ্য বারিশ অতিরিক্ত সুন্দর, যার কারণে সব রঙই তাকে মানায়। রূপ বুঝতে পারে না এই ছেলে এত সুন্দর কেন। সৌন্দর্য তো মেয়েদের জন্য, মেয়েরা বেশি সুন্দরী মানায়। ছেলেরা বেশি সুন্দর হলে রূপের কাছে বিষয়টা কেমন যেন মনে হয়। যেখানে একজন ছেলে হা করে একটা মেয়েকে দেখার কথা, সেখানে একজন মেয়ে হয়ে একটা ছেলেকে দেখছে। বিষয়টা বেশ বিরক্তিকর। না চাইতেও নির্লজ্জ চোখ দুটো আকারে দ্বিগুণ হয়ে বারিশকে পর্যবেক্ষণ করছে। আজকে যেন সে বারিশের সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। হঠাৎই রূপের চোখ আটকে যায় বারিশের গলা আর ঘাড়ের মাঝ বরাবর কালো টকটকে তিলের উপর। ফর্সা শরীরে এই তিলটা যেন দূর থেকেও যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। ভীষণ রাগ রূপের, মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো। এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল? এখন কোথাও গেলে সব মেয়েরা হা করে তাকিয়ে থাকবে। না জানি কতগুলো মেয়ের হার্ট অ্যাটাক করিয়েছে এই পর্যন্ত, আল্লাহ জানেন। দূর ছাই, ভালো লাগে না। কত পরিকল্পনা করেছি নিজের থেকে অধিক সুন্দর ছেলে বিয়ে করব না, কিন্তু আল্লাহ তো ছোটবেলায় আমার স্বপ্ন সব ভুলিয়ে দিয়েছে। রূপ একবার বারিশের হাতের দিকে তাকায়, একবার নিজের দিকে। কে অধিক সুন্দর সেটাই পরীক্ষা করছে সে। অনেকক্ষণ ঠোঁট উল্টিয়ে পর্যবেক্ষণ করেও সে কিছুই বুঝতে না পেরে বিরক্ত হয়ে পর্যবেক্ষণ বন্ধ করে দিল। গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কি এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ করা শেষ? আমি তো ভেবেছি আজকে আমাকে নিয়ে বই লিখবে, কিন্তু এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ করা শেষ হলে তো আমাকে নিয়ে কিছুই লিখতে পারবে না। কজ এত সহজে আমার রহস্যের উন্মোচন করা তোমার মতো পিচ্ছি সুন্দরীর দ্বারা সম্ভব নয়, বুঝলে পরিজান? বারিশের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো রূপ। তার মানে সে যে এতক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করছিল তা সব দেখেছে। অবশ্যই এভাবে হা করে তাকিয়ে থাকলে যে কেউ বুঝতে পারবে। এখন নিজের উপর বেশ বিরক্ত রূপ, কেন যে তাকাতে গেল, এখন নাজেহাল অবস্থা করবে তার। বারিশ রূপের মুখে খাবার দিতে দিতে পুনরায় গম্ভীর গলায় বলল। নিজেকে নিয়ে একদম গবেষণা করতে যাবে না। তোমাকে নিয়ে গবেষণা করার অধিকার শুধু আমার। আমি শুধু তোমাকে পর্যবেক্ষণ করব, গভীর থেকে গভীরভাবে। তোমারও কোনো অধিকার নেই নিজেকে নিয়ে গবেষণা করার, তাই নিজেকে নিয়ে পুনরায় গবেষণা করবে না। বারিশের কথার মানে বুঝতে পারেনি রূপ, তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বারিশের দিকে। কি বলল বারিশ? নিজেকে নিয়ে একদম গবেষণা করতে যাবে না? তোমাকে নিয়ে গবেষণা করার অধিকার শুধু আমার মানে কি? এই ছোট্ট মাথায় এত জোর খাটাতে হবে না, কারণ কিছুই ঢুকবে না। তাই মাথায় প্রেশার না দিয়ে জলদি খাবার শেষ করো। রূপার কথা বলেনি, চুপচাপ খেতে লাগলো। নিজে নিজের মনে মনে বারিশের শেষের কথাগুলো ভাবতে লাগলো।
আপনার কাছে বন্দুক কেন? আপনি বন্দুক দিয়ে কি করবেন? বিস্মিত হয়ে ভীত গলায় বলল রূপ। অসম্ভব রকমে কাঁপছে সে। তাকে এমন কাঁপতে দেখে ছোট ছোট চোখ করে উপর থেকে নিচ অব্দি ভালো করে রূপকে পর্যবেক্ষণ করে নিল বারিশ। রূপের দিকে কয়েক পা এগিয়ে আসতেই কয়েক কদম ছিটকে দূরে সরে গেল রূপ। বারিশের হাতে বন্দুক দেখে ভয় পেয়ে দম বন্ধ হয়ে আসছে তার। মাথার মধ্যে হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে, যা ভয়ের কারণে স্পষ্টভাবে বলতেও পারছে না। রীতিমতো থরথর করে কাঁপছে সে। লাইফে প্রথম এত কাছ থেকে বন্দুক দেখছে, আগে কখনো দেখেনি। ছোটবেলা থেকে পুলিশ দেশে জমের মতো ভয় পায়, শুধুমাত্র তাদের কাছে বন্দুক ছিল বলে। এরা যে কোনো সময় কাউকে পগর পার করে দিতে পারে, নিঃসন্দেহে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মনোভাব বদলালেও ভয়টা বদলায়নি। পারিস রূপকে এমন কাঁপতে দেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভ্রু স্পর্শ করে শান্ত গলায় বলে ওঠে, রিল্যাক্স রূপজান, বন্দুক দেখে এমন কাঁপছো কেন? ইটস নর্মাল, সো চিল, এখানে আসো। রূপ হাত সরিয়ে আরো কিছু পা দূরে সরে গিয়ে আবারও কাঁপা কাঁপা গলায় বলল, এইটা খেলনা বন্দুক তাই তো? আপনি নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য আনিয়েছেন। সরেন বলছি, এটা আমার ভয় করছে। জাস্ট স্টপ রূপজান, এটা খেলনার নয়, এটা রিয়েল। আর বন্দুক দেখে বাচ্চাদের মতো ভয় কেন পাচ্ছিলে? আজিব, এদিকে আসো, না হলে এই বন্দুকের বুলেটগুলো সব তোমার মাথা ভেদ করে বের হবে। বেশ রেগে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল বারিশ। বারিশের কথা শুনে রূপের ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে। রূপ উল্টো ঘুরে দৌড় দিতে নিবে, বারিশ হাত শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রাগে চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়েছে, দেখতে একদম ঘায়েল সিংহ লাগছে তাকে। এক লাইন বেশি বোঝায় মেয়ের কাজ। রূপ ভয়ে বারিশের দিকে তাকাতেই পারছে না, নিচু হয়ে ছোটার জন্য লাফালাফি করতে লাগে। বারিশ বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, আর একবার লাফালাফি করলে এমন গাল লাল করে ফেলবো ইডিয়াট, এমন কেন করছো? বারিশের ধমক খেয়ে কিছুক্ষণ চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল, পরক্ষণে চিৎকার করে কান্না ছুড়ে দিল। হঠাৎ এমন করে কান্না করতে দেখে বারিশ বেশ ভরকে গেল। বারিশ রূপকে হালকা করে নিজের সাথে মিশিয়ে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু রূপ কান্নার পরিমাণ না থামিয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগে। মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলছে, তাই সেইভাবে কান্না করছে। বারিশ রূপের গালে হাত রেখে অধীর হয়ে বলে, মেরি জান, একদম কান্না করবে না, আমি তোমার চোখের পানি একদম সহ্য করতে পারি না। তুমি জানো তো, প্লিজ এইবার চুপ যাও। এমন কান্না করছো কেন? আমি কি তোমাকে মেরেছি? আপনি আমাকে বকলেন? আপনি খুব খারাপ, সব সময় খালি বকেন। বারিশ রূপের গালে হাত রেখে অস্থির হয়ে বলতে লাগে, সরি জান, পরবর্তী থেকে আর হবে না। প্লিজ তুমি কান্না করবে না। তুমি কান্না করলে আমার এইখানে কষ্ট হয় খুব। পরবর্তীতে যেন আর কান্না করতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পরবর্তী থেকে আপনিও আমাকে এত জোরে ধমক দেবেন না। নাক টেনে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল। বারিশ মৃদু হেসে রূপের কোমর জড়িয়ে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। রূপের নাকের সাথে নিজের নাক ঘুষে ধীর গলায় বলল, তুমি এমন উদ্ভট বাচ্চাদের মতো কাজ করো দেখে আমাকে বকতে হয়। রূপ বারিশের কথা শুনে চুপ হয়ে গেল। সত্যি সে সবসময় উদ্ভট কাজ করে, যার কারণে প্রতিবার তাকে বারিশের রাগের সম্মুখীন হতে হয়। বারিশ এতটা রকচটা যে সবসময় নাকের ডগায় রাগ থাকবে। বারিশের নাকের ডগাটা লাল। রূপের মতে বারিশের রাগের কারণে অলওয়েজ নাকের ডগা লাল হয়ে থাকে। রূপ বারিশের দিকে তাকিয়ে দেখলো ফর্মাল লুকেই তৈরি হয়ে আছে, নিশ্চয়ই কোথাও বের হবে। রূপ মাথা নিচু করে ধীর গলায় বলল, আপনি কি কোথাও বের হচ্ছেন? বারিশ কিছুটা নড়ে চড়ে রূপকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল। হুম। রূপ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আর আপনার কাছে বন্দুক কি করছে? শেষের কথাটা মিনমিন করে বলল। বারিশ রূপের দিকে তাকিয়ে শান্ত গলায় বলতে লাগলো, রূপজান, আই এম বিজনেস আইকন, বিজনেস জগতের বাদশা, আর আমার কাছে বন্দুক একটি সাধারণ বিষয়। এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? রিল্যাক্স, বন্দুক সেফটির জন্য সকলের কাছে থাকে। আমার কাছে আছে, আব্বির কাছে আছে, আমার সকল গার্ডের কাছে আছে। এটা নর্মাল ব্যাপার। সো রিল্যাক্স, আর হাইপার হবে না, ঠিক আছে? এটা নর্মাল। বন্দুক তো মাফিয়াদের কাছে থাকে। আপনি কোনো মাফিয়া কিং নন তো?
ভীতু গলায় চোখ পিটপিট করে বলল। বারিশ রূপের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। পুনরায় চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপের দিকে তাকিয়ে অদ্ভুত হেসে বলে, তোমার হাজবেন্ড মাফিয়াদের থেকেও হাজার গুণ এগিয়ে। সো এইসব রাবিশ চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। চলো তোমাকে কিছু দেখাই। বারিশের কথা শুনে রূপ কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণেই মনে পড়লো বারিশ অলওয়েজ তাকে ভয় দেখানোর জন্যই এমন কথা বলবে। বারিশ সত্যি কোনো মাফিয়া থেকে কম নয়, যার রাগে অ্যারোগেন্ট ম্যান। রেগে গেলে আর কেউ বিশ্বাসঘাতকতা করলে ঠুস করে গুলি করে মেরে দিবে, সেটারও ভালো করেই জানে। বিশ্বাসঘাতক আর বারিশের খুব প্রিয় জিনিসের উপর কোনো আঁচ আসার আগেই তাকে বারিশ গুম করে দিবে। কিন্তু রূপ বুঝতে পারে না সেফটির জন্য বন্দুক আর গার্ডদেরই প্রয়োজন। রূপের মতে এত ভয় করলে ঘরে বসে থাকলেই তো হয়, কিন্তু ঘরে বসে থাকলে ব্যবসা ফিস সেগুলো কে করবে? এই বড় লোকদের ভীষণ পরিমাণ দুশ্মন থাকে। এদের লাইফস্টাইল ভিন্ন, এদের লাইফের রিস্কও বেশি। এখন তো বারিশের সাথে সাথে তারও লাইফ রিস্ক আছে। এখন কি তাকেও বন্দুক দিয়ে ঘুরতে হবে? ভেবেই শুকনো ঢোক গিলল রূপ। তার সাথে সব আজীব আজীব বিষয় ঘটছে। এখন থেকে তো মাত্র শুরু। একটা গোল্ডেন রঙের সিন্দুকের দিকে হা করে তাকিয়ে আছে রূপ। এক সিন্দুক বিভিন্ন ধরনের বন্দুকে। একবার সিন্দুকের দিকে তাকাচ্ছে আর একবার বারিশের দিকে তাকাচ্ছে। রূপ বড় বড় চোখ করে বারিশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কি 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 বন্দুকের বিজনেস করেন? স্টপ রূপজান, তোতলাচ্ছ কেন? ক্লিয়ার করে কথা বলবে। আপনি কি বন্দুকের বিজনেস করেন? এত বন্দুক কেন? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে থামলো। রূপের কথা শুনে মৃদু হেসে রূপের এক গালে হাত রেখে শান্ত গলায় বলল, নো জান, এগুলো এখানে থাকে আর বারিশ খানের বন্দুকের জন্য আলাদা লাইসেন্স করার প্রয়োজন পড়ে না। এমন অসংখ্য বন্দুক আছে, এগুলো আমার পছন্দের। নতুন যেটা ভালো লাগে নিয়ে আসি। ডোন্ট কেয়ার ভাবে বলে। বন্দুক কি সাজানোর জিনিস? ভালো লাগলে নিয়ে আসতে হবে। সেটা তোমার পিচ্ছি মাথায় ঢুকবে না। এতটুকু মাথায় ঢুকিয়ে নাও, আলাদা বন্দুক আলাদা কাজের জন্য। এর বাইরে বেশি এই বিষয়ে তোমার রিসার্চ করতে হবে না। গট ইট? গুড। হঠাৎই রূপের চোখ গেল একটা বন্দুকের উপর। ভীষণ সুন্দর, একদম অন্যরকম দেখতে বন্দুকটা। সিলভারের একটা রয়্যাল ব্যাজ রয়েছে বন্দুকের ট্রিগারের কাছাকাছি। বন্দুকটা একটা লাল রঙের বাক্সে রাখা। রূপের মনে এই বন্দুক নিয়ে প্রশ্ন জাগলো। সে বারিশের দিকে তাকিয়ে বলে উঠে, আচ্ছা, এই বন্দুকটি কি খুব স্পেশাল? খুব যত্ন সহকারে রেখেছেন? বারিশ রূপের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে রূপের গালের সাথে লেগে থাকা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এটা আমার সবচেয়ে পছন্দের, খুব স্পেশাল। এটা শুধু প্রিয় দুশ্মনদের জন্য। প্রিয় দুশ্মন? প্রিয় দুশ্মন। যে আমার সবচেয়ে প্রিয় জিনিসকে আঘাত করার চেষ্টা করবে, সে তো প্রিয় দুশ্মন হলো, রাইট? এখন চুপচাপ জিনিস সাথে থাকবে। আমার একটু কাজ আছে, ফিরতে আধ ঘন্টা সময় লাগবে। আমার কাছে তোমার প্রতি সেকেন্ডের আপডেট পৌঁছাতে থাকবে প্রতিনিয়ত। বলে বের হয়ে যায়। বারিশে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে ঘটঘট পায়ে রিনির রুমে চলে যায় রূপ। রুমের কোথাও রূপকে দেখতে না পেয়ে নিমিষে ভুরো জোড়া কুচকে এলো। সারা রুমে, রুপটপ, ওয়াশরুমে কোথাও রূপকে না দেখতে পেয়ে মেজাজি বিগড়ে যায় তার। মাথা নিচু করে কিছুক্ষণ ভ্রুতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে বড় বড় পা ফেলে রিনির রুমের দিকে পা বাড়ালো। হালকা চাপানো দরজাটাকে ঠেলে রিনির রুমে প্রবেশ করতেই ভ্রু কুচকে চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। সম্পূর্ণ রুমের নাজেহাল অবস্থা। কোনো জিনিসপত্র জায়গা মতো নেই, বরং এলোমেলো ভাবে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেডশিট, কুশন, পুতুল সহ বিভিন্ন জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে রুমের ভেতরে বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে। চোখ মুখ কুচকে দাঁতে দাঁত চেপে সামনের দিকে এগিয়ে গেল বারিশ। ক্ষিপ্ত দৃষ্টিতে পেছনের দিকে তাকাতে নিমিষেই সকল ক্ষিপ্ততা, ক্লান্তি ভাব দূর হয়ে চোখে মুখে ফুটে উঠল একরাশ ভালো লাগা, মুগ্ধতা। মুগ্ধমন্ত্র দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল বিছানায় ঘুমিয়ে থাকা ঘুমন্ত সাদা পরীটার দিকে। মুখে মৃদু হাসি রেখেই ফুটিয়ে আনমনে ধীরে ধীরে বিছানার দিকে পা বাড়ালো। হঠাৎ পায়ে কিছু বিঁধতে বিরক্ত হয়ে তাকিয়ে দেখলো সম্পূর্ণ ফ্লোরে চিপস আর চিপসের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। বারিশ এবার প্রচন্ড বিরক্ত। তার বুঝতে বাকি নেই এগুলো সব রূপেরই কার্যক্রম।
ফ্লোরে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপের দিকে। খুব আবেদনময়ী লাগছে তার ঘুমন্ত পরীকে। আলতো হাতে কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে এক হাতের উপর বহর দিয়ে তাকিয়ে রইল। রূপ বিছানা এলোমেলো হয়ে ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে, মুখে এখনো চিপসের গুঁড়াই লেগে রয়েছে। বারিশ হালকা হেসে আলতো হাতে পরিষ্কার করে দিল। রূপের পা জড়িয়ে রিনি নাক ডেকে ঘুমোচ্ছে। এখন ঘড়িতে 6টা। সন্ধ্যায় অবেলায় ঘুমানোর কারণে বেশ বকা খেতে হতো এখন রিনিকে। রিনির হাত থেকে রূপের পা ঝাড়িয়ে সোজা করে শুইয়ে দিয়ে রূপকে কোলে তুলে নিয়ে নিজের রূপ দিকে পা বাড়ালো বারিশ। ঘুম থেকে উঠে নিজেকে নিজের রুমে দেখে বেশ অবাক হলো রূপ। মাথা চুলকিয়ে মনে করতে লাগলো সে তো রিনির রুমে ছিল। একসাথে দুজন বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল। আড্ডা বললে ভুল হবে, বারিশ বাড়িতে নেই, সে খুশিতে পার্টি দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল মনেই নেই। আর ঘুম ভাঙতে এখন নিজেকে নিজেদেরই রুমে আবিষ্কার করলো। সামনের দিকে তাকাতেই দেখতে পেল বাড়ির সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। রূপ সেদিকে ভ্রুকুচকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে জনাবের এতক্ষণে ইম্পর্টেন্ট কাজ শেষ হয়েছে। কিন্তু দেখো, বাড়ি ফিরতে আবার কাজ নিয়ে বসে পড়েছেন, একদম ড্রেসিং লুক নিয়ে এক মনে ল্যাপটপের স্ক্রিন দিকে তাকিয়ে কাজ করছে। আশেপাশে যে বউ আছেন সে খেয়াল কি আছে? বিরক্ত হয়ে নাক ফুলালো রূপ, বিড়বিড় করে বলতে লাগলো, কানা পণ্ডিত একটা। ছোটবেলা থেকে বারিশ পড়া কিংবা ল্যাপটপে কাজ করার সময় চোখে গ্লাস ব্যবহার করত। চোখে কাচের ফ্রেম ব্যবহার করলে বেশ সুন্দর লাগে তাকে। কিন্তু রূপের কাছে পণ্ডিত পণ্ডিত মনে হতো। তার যথেষ্ট কারণ আছে, এর মধ্যে বারিশ খুব